ভাই দীর্ঘদিন দেশে আসতে পারেন, এর কারণটা যদি একটু ব্যাখ্যা করেন। দীর্ঘদিন বলতে আমি আসলে 5 বছর বাংলাদেশে আমি আসতে পারিনি, এবং এটার পেছনে মূল কারণ ছিল যে আপনারা জানেন যে আমি সাংবাদিকতা করতে করতে একসময় অ্যাক্টিভিজমে জড়িয়ে পড়ি। আর অ্যাক্টিভিজম মানেই হচ্ছে আপনি এমনভাবে কাজ করবেন যেটা একটা স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলা। তো সেটা আমি এর আগেও করার চেষ্টা করেছি যখন জাতীয় গণমাধ্যমগুলোতে কাজ করেছিলাম, কিন্তু সেটা একটু এমন মাত্রায় করেছি যাতে আমাকে কখনো ঝামেলায় পড়তে না হয়। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমি সালমান এফ রহমানের মালিকানাধীন ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট আমি কাজ করেছিলাম। সেখানে আমি আসাফুদ্দৌলার মতো একজন ব্যক্তি, যিনি সাবেক সচিব, তার সাক্ষাৎকার নিয়েছিলাম। তখন তিনি সমস্ত গণমাধ্যমে ব্যান্ড ছিলেন। তো সেটা করার পরে কিন্তু আমাকে গোয়েন্দা সংস্থা থেকে হুমকি বা চাপ দেওয়া হয়েছিল। কিন্তু ওই চাপের পরেও কিন্তু আমি বাংলাদেশে যাতায়াত করতাম। আমি আমেরিকা থেকে প্রতি বছরে 2বার করে আসতাম দেশে, এবং আমি পত্রপত্রিকায় লেখালেখি করতাম। কিন্তু আমাকে ওই ধরনের ঝামেলায় পড়তে হয়নি। আমাকে মাঝে মাঝে ফোন করা হতো বা একটু বলা হতো যেভাবে যেন এসব প্রতিবেদন আমি না করি। কিন্তু যেহেতু সালমান এফ রহমানের মালিকানাধীন পত্রিকায় আমি কাজ করতাম, তো সেজন্য ওই স্বাধীনতাটা ছিল। যেহেতু আপনারা জানেন যে সালমান এফ রহমান অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, এবং যে কারণে তিনি খালেদ মহিউদ্দিনের মতো লোককে দিয়ে টকশো করাতে পারতেন, এবং মোটামুটি একটা স্বাধীনতা তার গণমাধ্যমগুলোতে ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। তো ওটা আমি এক্সারসাইজ করতাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছিল যে আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট করে বলার মতো অবস্থা বাংলাদেশের মাধ্যমগুলোতে, গণমাধ্যমগুলোতে ক্রমেই সংকুচিত হচ্ছিল। বিশেষ করে আপনার 2018 সালের রাতের ভোটের নির্বাচনের পরে সেটা আরও ব্যাপকভাবে দেখা গেল যে তখন যারা টকশোতে আসতেন রেগুলার, তাদেরকে কিন্তু আপনারা টকশোতে আর ডাকতে পারতেন না। মূলধারার যারা গণমাধ্যম, তারা ডাকতে পারতেন না। যেমন আমি বলতে পারি আসিফ নজরুল, তিনি 2018 সালের রাতের ভোটের নির্বাচনের পরে তাকে কিন্তু কোনো গণমাধ্যমের টকশোতে দেখা যায়নি। তো আমি ওই নির্বাচনটা নিয়ে তার প্রতিক্রিয়া জানার জন্য চোখ রাখছিলাম সব ধরনের গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়াতে বা টেলিভিশনে, কোথাও তাকে দেখা যাচ্ছিল না। তো তখন আমি বাংলাদেশে আসলাম 2019 সালের মার্চ মাসে, অর্থাৎ রাতের ভোটের নির্বাচনেরও প্রায় 3 মাস পরে। এবং এসে আমি তখন একটা ক্যামেরা ক্রু ভাড়া করলাম, করে আমি আসিফ নজরুলের একটা সাক্ষাৎকার নিলাম, এবং সেটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আমি প্রচার করলাম। এবং ওটা করার দায়ে যেটা হলো আর কি, যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার পর আমাকে এসবি পুলিশ থেকে জানানো হলো যে ভাই আপনি আর বাংলাদেশে আসবেন না। আমি বললাম কেন আসবো না? তো বলা হলো যে আপনি আসলেই আপনাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে। তাই আমি বললাম কেন গ্রেপ্তার করা হবে? বলা হলো যে আপনি একজন নিষিদ্ধ মানুষ, যাকে কোনো চ্যানেলে সাক্ষাৎকার নেওয়া হয় না, সেই আসিফ নজরুলের একটা সাক্ষাৎকার নিয়ে আপনি প্রচার করেছেন, এটা সরকার খুব বিব্রত। তো সেজন্য আপনি আর আসবেন না, আসলে আপনাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করতে হতে পারে বা গুমও হতে পারেন। এবং এটা আমি আসলে যেই পুলিশ কর্মকর্তা আমাকে তথ্যটা দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি তো এই তথ্যটা গোপন করতেও পারতেন। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনারা জানেন যে পুলিশ নিয়ে আমি অনেক রিপোর্ট করেছি। তো পুলিশের সাথে আমার একটা সখ্যতা ছিল অনেক পুলিশ সদস্যের সাথেই। তো তারা অনেকেই আমার ওয়েল উইশার ছিলেন। তো তেমনই একজন আমাকে আসলে তথ্যটা দিয়েছিলেন যে আপনি আসলে কিন্তু আপনার নামে একটা ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, আপনি এয়ারপোর্ট থেকেই গ্রেপ্তার হয়ে যাবেন। তো সেজন্য আমি এরপরে বাংলাদেশে যেতে চাইলেও আমার পরিবারের সদস্যরা আমাকে যেতে বলেনি। তারা বলেছে যে গিয়ে খামাখা ঝামেলায় পড়ার দরকার নেই। তো তখন আমি দেখলাম যে যেহেতু ঝামেলাই এরিয়া আমি কাজ করছি বা প্রবাসী থেকে নিরাপদ দূরত্বে, তাহলে কেন আরও বোল্ডলি কাজ না করি? তো সেজন্যই আমি ওই চিন্তাধারা থেকে আমি নাগরিক টিভিতে যুক্ত হলাম, এবং সেখান থেকে আপনারা জানেন যে আমি একদম খুব খোলাখুলিভাবে এই সরকারের যাবতীয় অপকর্ম নিয়ে আমি কাজ করা শুরু করলাম, যেটা মূলধারার মিডিয়াতে কল্পনাও করা যায় না। এবং যখনই আমি সেগুলি করা শুরু করলাম, আমি তখনই বুঝতে পারলাম যে এখন কোনো অবস্থাতেই আর বাংলাদেশে যাওয়ার মতো প্রেক্ষাপট আমার নেই, কারণ গেলেই এই ফ্যাসিস্ট সরকার আমার ক্ষতি করবে। তো সেজন্য আমি আসলে ওই একটা লক্ষ্য নিয়ে কাজ করেছি যে আমাকে এমনভাবে কাজ করতে হবে যাতে এই ফ্যাসিস্টের পতন ঘটে, তাহলে আমার বাংলাদেশে আসার রাস্তাটা সুগম হবে। এবং লাকিলি 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটেছে, এবং আমি দীর্ঘ 5.5 বছর পরে আপনাদের সামনে এসে আজ কথা বলতে পারছি। সেই সময় একটা প্রচার বলেন বা সেটা অপপ্রচার বলেন চালু ছিল যে আপনি কোনো নির্দিষ্ট কোনো কারো এজেন্ট বাস্তবায়ন করার জন্য আসলে তখন রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করতেন। কার এজেন্ডা বাস্তবায়নের জন্য? কোনো নাম বলেন যে কার, বা কোন স্পেসিফিক যদি কিছু স্পেসিফিক অনেকে বলতো যে সালমান এফ রহমান ওই যে বসুন্ধরা গ্রুপের বা বিরুদ্ধে এই ধরনের ইগুলো করছেন, কোনো দলের এজেন্ট বাস্তবায়নের জন্য তখন প্রচার করতে আর কি, যে কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি কাজ করছি। তো সেটা তো এখনও করা হচ্ছে। যেমন আমি বাংলাদেশে প্রবেশ করার পর থেকে আমাকে বারেবার একটা কথা বলা হচ্ছে যে আমি ডক্টর আসিফ নজরুলের পয়সায় নাকি বাংলাদেশে এসেছি, এবং তাকে প্রমোট করার উদ্দেশ্যে আমি এখানে এসেছি। এবং বলা হচ্ছে যে মোস্তফা সরোয়ার ফারুকী বা আসিফ নজরুলের পক্ষে কথা বলার কারণে তাদের দালাল হিসেবে নাকি আমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে। অথচ যেই সব বোকারা এই কথাটা বলছে, তারা নাগরিক টিভি আসলে ভালো মতো দেখে কিনা আমার সন্দেহ আছে। কারণ আমি এই তো 3 মাস আগেও আমি আসিফ নজরুলের বিরুদ্ধে একটা কন্টেন্ট বানিয়েছি, যেখানে আসিফ নজরুলের এমন কোনো সমালোচনা নেই যেটা আমি করিনি। এবং গতকালকে আসিফ নজরুলের সাথে আমার দেখা হলো, এবং তার সাথে আমি গিয়ে কথাও বলেছি। নানা ইস্যুতে আমাদের কথা হয়েছে, আমাদের মতের
অনেক বিষয়ে দ্বিমত রয়েছে, এবং তিনি আমাকে বললেন যে তুমি তো আমার বিরুদ্ধে কন্টেন্ট বানিয়েছো, অর্থাৎ আমার এই কন্টেন্টটা মানে তাকে যে আঘাত করেছে এটা বোঝা যায়। তো কই, আমি যদি তার সাথে কোনো কম্প্রোমাইজেই যেতাম তাহলে তো ওই কন্টেন্টটি আমি সরিয়ে ফেলতাম, কিন্তু আপনি এখন আমার ইউটিউবে যান, কন্টেন্টটি কিন্তু রয়েছে। তো এখন নানা সময় কিন্তু আমাকে নানা মানুষের দালাল বানানো হয়েছে, বলা হয়েছে আমি বসুন্ধরা গ্রুপের দালাল, বলা হয়েছে আমি উমুকের দালাল, আসিফ নজরুলের দালাল, কিন্তু আমি যে কার দালাল এটা আমি নিজেই আসলে জানি না। তো এখন আমি এক্ষেত্রে যারা এই ধরনের অভিযোগ করে তাদেরকে আমি একটা কথাই বলবো, যেমন বসুন্ধরার বিরুদ্ধে মানে বিষয়টা যে বলা হয় যে আমি বসুন্ধরার দালাল বা এরকম কিছু, যে ব্যক্তি আমাকে বসুন্ধরার মানে বিষয়টা নিয়ে আমাকে অভিযুক্ত করেছেন, ছোট এই ভাই ইন্টারভিউ দিয়েছি ভাই, যেই ব্যক্তি আমাকে এই বসুন্ধরার থেকে আমি চাঁদা খেয়েছি বা এই ধরনের অভিযোগ করেছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে সেই ব্যক্তি কিন্তু আজ পর্যন্ত কখনো বসুন্ধরার বিরুদ্ধে বা সায়ন্তবা আনভীরের বিরুদ্ধে কোনো ধরনের কন্টেন্ট তিনি বানাননি। তো এখন চাঁদা তাহলে পেয়েছে কে আর অভিযুক্ত হলো কে? এটা আপনাদের বিবেকের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছিল, এবং উল্লেখযোগ্য কি কি মামলা এখন পর্যন্ত আছে বা কোনো মামলায় কি খালাস পেয়েছেন কিনা? বেশিরভাগ মামলাই হয়েছে আপনার আইসিটি অ্যাক্টে। তো এটা নিয়ে আমি ডক্টর আসিফ নজরুলের সাথে যখন কথা বলেছি, তিনি বলেছেন যে আইসিটি অ্যাক্টটাই যেহেতু থাকছে না, অতএব ওই অ্যাক্টের মামলাগুলোকে নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একটা মামলা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম, সেটা হচ্ছে আমার বিরুদ্ধে একটা, এই বছরখানেক আগে যখন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আমি কার্যক্রম শুরু করলাম, তখন আমি জানতাম যে তারা আমার বিরুদ্ধে খুবই বাজে কোনো মামলা করবে আমাকে থামাবার জন্য। তো তারা যেটা করলো, তারা আমাকে শিশু ধর্ষক বানালো, শিশু ধর্ষণের অভিযোগে আমার বিরুদ্ধে একটা মামলা করলো তারা, এবং হাস্যকরভাবে ওই মামলার চার্জশিটে তারা লিখলো যে আমি নাকি 2011 সালে আমি একটা শিশুকে ধর্ষণ করেছিলাম রাজধানীর সবুজবাগ এলাকাতে। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে যে 2011 সালে আমি সালমান এফ রহমানের পত্রিকাতে চাকরি করতাম। ওই সময় যদি সত্যিকার অর্থে আমি এরকম কাউকে ধর্ষণ করতাম, ওটা তো সারা দেশব্যাপী তোলপাড় হতো। এত বছর পরে এসে কেন এ ধরনের বিষয়টা আসবে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই এজাহারে লেখা আছে যে ওই শিশুকে ধর্ষণ করার পরে তাকে নাকি ওই মুগদা হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করা হয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে মুগদা হাসপাতালটি শেখ হাসিনা 2013 সালে উদ্বোধন করে, অর্থাৎ তাদের যে স্ক্রিপ্টটা এটাও খুব দুর্বল ছিল। তো এভাবেই তারা আসলে ফেসে গিয়েছে। তো আমার আসলে একটা মজার ছলে আপনাদের একটা কথা বলি, আমার একটা ইচ্ছা আছে যে আমি এই যে আমাকে যে একটা অভিযুক্ত করা হলো শিশু ধর্ষণের দায়ে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে, ওই মামলার যিনি বাদী তাকে আমি খুঁজে বের করে আমি জিজ্ঞেস করবো যে আসলে তোমাকে কি আমি ধর্ষণ করেছি নাকি আহমেদ আকবর সোবান ধর্ষণ করেছে, তুমি হয়তো ভুলে আমার নাম দিয়ে দিয়েছো। এটা একটু বের করার চেষ্টা করবো, আমার ইচ্ছা আছে। আচ্ছা ভাই, কেমন বাংলাদেশ প্রত্যাশা করেছেন, এখন কেমন দেখছেন? আসলে আমাদের তো প্রত্যাশা অনেক বেশি, এবং এই প্রত্যাশার অনেক বেশি বলেই কিন্তু আমরা ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিকে আমরা এখানে ক্ষমতায় ছাত্র জনতা তাকে বসিয়েছে, অনেক আশা নিয়ে বসিয়েছে। তো এখন এই 4 মাস পার হওয়ার পরে কিন্তু আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির মানে মিল কিন্তু ঘটছে না, এটা বাস্তবতা। অনেক বিষয় কিন্তু আমাদের জনগণ এখন অসন্তুষ্ট, এবং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তো ডক্টর ইউনূস তার সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে এখানে এই ক্যাবিনেটের বেশিরভাগ যারা উপদেষ্টা তাদের বয়স অনেক বেশি। এখানে আমি আরও অনেক তরুণের উপস্থিতি দেখলে আমার কাছে ভালো লাগতো ব্যক্তিগতভাবে, এবং আমি মনে করি এই অদক্ষ যারা উপদেষ্টা রয়েছেন তাদের কারণেই কিন্তু এই ডক্টর ইউনূসের সরকারটা বিতর্কিত হচ্ছে। এবং এখানে সবচেয়ে বেশি মানে যেটা আমি মনে করি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগগুলো। আপনি দেখেন যে পুলিশের আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার, এই পদগুলোতে যারা ডিজার্ভিং পুলিশ তাদেরকে আপনি এখানে না বসিয়ে আপনি যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে তাদেরকে আপনি আবার কামব্যাক করাচ্ছেন এবং তাদেরকে আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন। এতে মনে প্রশ্ন জাগে যে তাহলে বর্তমানে যারা সার্ভিসে আছে তাদের মধ্যে কি তাহলে যোগ্য কেউ নেই? তাদেরকে আপনি এই প্রমোশন না দিয়ে তাদেরকে বঞ্চিত করে যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে তাদেরকে টেনে এনে আবার নতুন করে তাদেরকে বসানো, এটা কিন্তু আসলে দৃষ্টিকটু। আপনি ক্রিকেট খেলা নিয়ে চিন্তা করুন যে একটা ক্রিকেট খেলায় একটা রিটায়ার্ড খেলোয়াড় তাকে আপনি আবার যদি ফিরিয়ে এনে খেলার মাঠে পাঠান, তো সে কি ভালো পারফর্ম করবে, নাকি আপনার নতুন একটা সম্ভাবনাময় তরুণকে যদি মাঠে নামান সেটা ভালো করবে? তাই মনে করি এই ক্ষেত্রে ডক্টর ইউনূস সরকারের কিছু সমস্যা রয়েছে, এবং এগুলো যদি তারা কাটিয়ে উঠতে না পারেন তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিপর্যয় অপেক্ষা করছে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় সেটা